হ্যালো, মেঘলা। আজকে আমরা যে বিষয়ের উপর ক্লাসটা করব বা ক্লাসটা দিব সেটা হচ্ছে দৃশ্যমান এবং অদৃশ্যমান সম্পত্তির হিসাব রক্ষণ, হিসাব বিজ্ঞান প্রথম পত্র, অষ্টম অধ্যায়। একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা ক্লাসটা সম্পর্কে ভালো ধারণা পাবেন বা দৃশ্যমান অদৃশ্যমান সম্পত্তি সম্পর্কে, হিসাব রক্ষণ সম্পর্কে ভালো ধারণা নিতে পারবেন। এটার উপর আরো দুইটা ক্লাস করা হবে। আজকে ক্লাস প্রথমে আসি দৃশ্যমান এবং অদৃশ্যমান। আমরা বুঝি মূলত দৃশ্যমান সম্পদ বলতে আমরা যেটা বুঝি যে সম্পদগুলো মানে দেখা যায় বা স্পর্শ করা যায়, এই ধরনের সম্পদগুলোকে আমরা দৃশ্যমান সম্পদ বলতে পারি। যেমন আসবাবপত্র, যন্ত্রপাতি, মেশিন, কলকবজা, অফিস সরঞ্জাম, এগুলো হচ্ছে দৃশ্যমান সম্পদ। এরপরে অদৃশ্যমান সম্পদ সম্পর্কে আমরা ধারণা আছে অলরেডি, অন্যান্য ক্লাসগুলো বা আগে করছেন। অদৃশ্যমান সম্পত্তির মধ্যে পড়তেছে সুনাম, ট্রেডমার্ক, প্যাটেন্ট, এগুলো হচ্ছে অদৃশ্যমান সম্পত্তি। এগুলার হিসাবটা মূলত কিভাবে রাখে, অর্থাৎ একটা কোম্পানি যখন দৃশ্যমান সম্পদ ক্রয় করে, এটা দীর্ঘদিন ব্যবহার করে, এই ব্যবহারের হিসাবটা মূলত তারা কিভাবে রাখে। আচ্ছা, প্রথমত আসি আমরা অবচয়টা কি, অবচয় সম্পর্কে আমরা একটু জানি। তাইলে এই প্রথমত হচ্ছে যেটা আমরা বুঝি, যে কোনো প্রতিষ্ঠান প্রথমে একটা সম্পদ ক্রয় করে, এই সম্পদ ক্রয় করলে এটা হিসাবভুক্ত করে। যেহেতু দৃশ্যমান সম্পদ, আমরা জানি দৃশ্যমান সম্পত্তির একটা মূল্য হ্রাস পায় প্রতি বছর। এই মূল্য হ্রাস জনিত ক্ষতিটাই হচ্ছে অবচয়। অদৃশ্যমান সম্পত্তিরও মূল্য হ্রাস পায়, সেটাকে আমরা অবলোপন বলি। তাইলে দৃশ্যমান সম্পত্তি যেটা মূল্য হ্রাস পায় সেটা হচ্ছে অপচয়, আর অদৃশ্যমান সম্পত্তি যেটা মূল্য হ্রাস পায় সেটা হচ্ছে অবলোপন। যেমন আমি এখানে দিছি এই অবচয়টা কি। অবচয়টা হচ্ছে সম্পত্তি ব্যবহারের ফলে যে মূল্য হ্রাস পায় অথবা ব্যবহারজনিত কারণে যে মূল্য হ্রাস পায় তাকে আমরা অবচয় বলি। ঠিক আছে, এরপরে আসেন অবচয় কেন ধার্য করা হয়। যেমন আমি একটা সম্পত্তি কিনলাম 2020 সালে 2 লাখ টাকা দিয়ে। আমি যদি এই সম্পত্তিটা প্রতি বছর 2 লাখ টাকা করে দেখাই, তাহলে আমার আর্থিক অবস্থা সঠিকভাবে দেখানো হবে না। কারণ প্রতি বছর সম্পত্তির মূল্য হ্রাস পায়, প্রতি বছর সম্পত্তির মূল্য হ্রাস পায়। যেহেতু হ্রাস পায় সেহেতু সম্পত্তির মূল্য হ্রাস করে যদি আমি না দেখাই, তাহলে প্রতিষ্ঠানের সঠিক আর্থিক অবস্থাটা নির্ণয় করা যাবে না। এবং এই যে অবচয়ের যে একটা পরিমাণ, সেই অবচয়টা আর্থিক বিবরণীর অর্থাৎ বিশদ আয় বিবরণীতে দেখানো না হলে নিট লাভটা বেশি দেখানো হবে, সেজন্য অবচয় ধার্য করা হয়। তাহলে অবচয় ধার্য করার কারণ হচ্ছে মূলত প্রতিষ্ঠানের সঠিক লাভ ক্ষতি নির্ণয় করা এবং প্রতিষ্ঠানের আর্থিক অবস্থাটা নির্ণয় করা। এরপরে আসি অবচয় ধার্যের পদ্ধতি। অবচয় ধার্যের অনেকগুলা পদ্ধতি আছে, তার মধ্যে প্রথম পদ্ধতি হচ্ছে সরলরৈখিক বা স্থির কিস্তি পদ্ধতি। তারপরে আছে দৃশ্যমান অদৃশ্যমান ক্রমহ্রাসমান জের পদ্ধতি, বর্ষ সংখ্যার সমষ্টি, কার্যভিত্তিক পদ্ধতি। আমাদের পরীক্ষা বা আমাদের এই লেভেলের জন্য আমরা মূলত মেইনলি দুইটা শিখলে হয়, একটা হচ্ছে সরলরৈখিক বা স্থির কিস্তি পদ্ধতি এবং দ্বিতীয়টা হচ্ছে ক্রমহ্রাসমান জের পদ্ধতি। আর বর্ষ সংখ্যার সমষ্টি মেবি একবার না দুইবার আসছে আপনাদের পরীক্ষায়, ওইটা এক এক দেখলেই পারবেন, এটা এত ঝামেলা নাই।
ফার্স্টে আসি অবচয় ধার্যের পদ্ধতিগুলা কি কি। তাহলে সরল রৈখিক পদ্ধতি, আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে মূলত সরল রৈখিক পদ্ধতি বা স্থির কিস্তি পদ্ধতি। এখন এটাকে সরল রৈখিক বা স্থির কিস্তি কেন বলতেছে? তাহলে সরল রৈখিক বলার কারণ হচ্ছে এই পদ্ধতিতে প্রতি বছরের অবচয়টা সমান বা স্থির হয়। এই পদ্ধতিতে প্রতি বছরের অবচয়টা সমান অথবা স্থির হয়। যেহেতু সমান এবং স্থির, এই জন্য এটাকে সরল রৈখিক পদ্ধতি বলা হইতেছে। তাহলে সরল রৈখিক পদ্ধতিতে আমাদেরকে মূলত কি করতে হবে? মূলত হচ্ছে আমরা সরল রৈখিক পদ্ধতিতে একটা প্রতিষ্ঠানের যে সম্পদ ক্রয় করবে সেটার উপর আমরা অবচয় নির্ণয় করব। তাহলে এই পদ্ধতির অবচয় নির্ণয়ের নিয়মটা কি? এই পদ্ধতিতে মূলত বার্ষিক অবচয় নির্ণয় করতে হয়। অর্থাৎ বার্ষিক মানে এক বছরের অবচয়টা কত হবে সেটা নির্ণয় করতে হয়। তাইলে সরল রৈখিক বা স্থির কিস্তি পদ্ধতিতে আমরা যদি বার্ষিক অবচয় নির্ণয় করতে যাই তাহলে হচ্ছে মোট মূল্য থেকে ভগ্নাবশেষ মূল্যটা বাদ যাবে, আর আয়ুষ্কাল দিয়ে এটাকে ভাগ করতে হবে। আবার বলতেছি, মোট মূল্য হতে ভগ্নাবশেষ মূল্যটা বাদ যাবে, মোট মূল্য হতে ভগ্নাবশেষ মূল্যটা বাদ যাবে, আয়ুষ্কাল দিয়ে ভাগ হবে। এবার আসি মোট মূল্যটা কি। মোট মূল্যটা হচ্ছে কোনো সম্পদ যখন আমরা ক্রয় করি, এই সম্পদ যদি 100 টাকা দিয়ে ক্রয় করতেছি, এটার সাথে আরো অনেকগুলা খরচ থাকে, যেমন পরিবহন খরচ, আমদানি শুল্ক, এরপরে ট্রাক ভাড়া, সংস্থাপন ব্যয়। এই যে এই একটা সম্পদ ক্রয় করার পরে এর সাথে যে আনুষঙ্গিক অনেকগুলা খরচ যোগ করতে হয়, আনুষঙ্গিক যে অনেকগুলা খরচ যোগ করতে হয়, সেটাই হচ্ছে মোট ক্রয় মূল্য। তাহলে মোট ক্রয় মূল্যটা হচ্ছে একটা সম্পদ কেনার পর চালু করা পর্যন্ত যত খরচ সংগঠিত হয় সবগুলা খরচ যোগ করলে ক্রয় মূল্যের সাথে, সেটা হচ্ছে মোট ক্রয় মূল্য। অর্থাৎ একটা সম্পদ ক্রয় করলে ক্রয়ের সাথে আনুষঙ্গিক যে খরচগুলা থাকে সেগুলা যদি যোগ করা হয় তাহলে সেটাকে বলা হচ্ছে মোট ক্রয় মূল্য। আর এরপরে হচ্ছে ভগ্নাবশেষ মূল্য। তাহলে মোট মূল্য মাইনাস ভগ্নাবশেষ মূল্য। ভগ্নাবশেষ মূল্যটা কি? একটা সম্পদ ব্যবহার করার পরে, অর্থাৎ যে একটা নির্দিষ্ট ব্যবহার থাকে, এই ব্যবহার করার পরে এটা নরমালি আমরা বিক্রি করে দিই। অর্থাৎ ব্যবহারের পরে বিক্রয় করে যে টাকাটা আমরা পাই সেটাকে আমরা বলতেছি ভগ্নাবশেষ মূল্য। তাহলে যেমন এটাকে ইংরেজিতে বলি আমরা স্ক্র্যাপ ভ্যালু। স্ক্র্যাপ স্ক্র্যাপ সাথে সবাই পরিচিত, স্ক্র্যাপের দোকানে বিক্রি করে বা এই টাইপের। অর্থাৎ আয়ুষ্কাল শেষে এটা ব্যবহার অনুপযোগী যখন হয়ে যায় তখন এটাকে বিক্রি করে দেওয়া হয়। ভাগ আয়ুষ্কাল। ভগ্নাবশেষ মূল্য অবশ্যই অঙ্কে দেওয়া থাকবে, দেওয়া না থাকলে এটাকে জিরো ধরে অঙ্ক করতে হবে। আর আয়ুষ্কাল, আয়ুষ্কাল হচ্ছে একটা সম্পত্তি কত বছর ব্যবহার করতে পারবো সেটা হচ্ছে আয়ুষ্কাল। একটা সম্পত্তি কতদিন বা কত বছর বা কত কিলোমিটার ব্যবহার করতে পারবো সেটা হচ্ছে আয়ুষ্কাল। আচ্ছা, তারপরে হচ্ছে তাহলে দুইটা পদ্ধতিতে বার্ষিক অবচয় নির্ণয় করা যায়। আমি অথবা দিয়ে পাশে আরেকটা আপনাদের দেখাইছি, সেটা হচ্ছে অবচয়যোগ্য মূল্য ইনটু অবচয়ের হার। যখন আয়ুষ্কাল দেওয়া থাকবে না তখন অবচয়ের হার দিয়ে অঙ্কটা করতে হবে, তখন অবচয়ের হার দেওয়া থাকবে। তাহলে আয়ুষ্কাল না থাকলে আমরা অবচয়ের হার দিয়ে অঙ্কটা করব, নতুবা আমরা প্রথম সূত্রটাই ব্যবহার করব যদি আয়ুষ্কাল থাকে। আর অবচয়যোগ্য মূল্যটা কি? অবচয়যোগ্য মূল্য হচ্ছে মূলত মোট ক্রয় মূল্য থেকে যখন আমরা ভগ্নাবশেষ মূল্যটা বাদ দিব, মোট ক্রয় মূল্য থেকে যখন আমরা ভগ্নাবশেষ মূল্যটা বাদ দিব, মোট ক্রয় মূল্য থেকে যখন আমরা ভগ্নাবশেষ মূল্য বাদ দিব, সেটাকে বলতেছি আমরা অবচয়যোগ্য মূল্য। মোট মূল্য মাইনাস ভগ্নাবশেষ মূল্য, সেটা হচ্ছে অবচয়যোগ্য মূল্য। তাহলে এই অবচয় নির্ণয় হয়ে গেলে এখানে যে জিনিসটা আসে, কত নরমালি হচ্ছে অবচয় বের করতে বলে অঙ্কগুলাতে, কতে হচ্ছে অবচয় বের করতে বলে, কতে হচ্ছে জাবেদা।
আর গতে নরমালি খতিয়ান থাকে, আর হয়তো বিভিন্ন অঙ্কে বিভিন্ন টুকিটাকি অন্যরকমও থাকতে পারে। ফার্স্টে আসি, জাবেদা গুলো একটু আমরা ক্লিয়ার করি। এখানে মূলত আমরা 4টা জাবেদা আছে। তো 3 নাম্বার জাবেদাটা প্রত্যেকটা অঙ্কে থাকে না, এটা আনকমন জিনিস। হয়তো বোর্ডে 3টা না 4টা অঙ্ক আছে বিক্রয় সংক্রান্ত জাবেদা। তো আমরা মূলত হচ্ছে প্রথম 3টা জাবেদা ভালো করে শিখলে মোটামুটি প্রায় অঙ্ক এগুলাই পারবো। 1 নাম্বার জাবেদা হচ্ছে কোনো সম্পদ যদি ক্রয় করা হয়, তাহলে 1 নাম্বারে হচ্ছে কোনো সম্পদ যদি ক্রয় করা হয়, অর্থাৎ প্রতিষ্ঠান যদি কোনো সম্পদ ক্রয় করে। নরমালি যেহেতু আমরা এখানে অবচয় ধার্য করতেছি, অবশ্যই সম্পদ ক্রয় করবে। তো সম্পদ যদি ক্রয় করে, তাহলে সম্পদ ক্রয় করলে আমাদের নরমালি জাবেদা দিই যে সম্পদের নামটা ডেবিট। এখন সম্পদের নামটা ডেবিট বলতে আবার জাবেদার মধ্যে সম্পদের নাম লিখে দিলে হবে না, সম্পদটা কি, কোন ধরনের সম্পদ সেটা স্পেসিফিক করে উল্লেখ করতে হবে। যেমন আমি পাশে যেমন দিয়ে দেখছি মেশিন, যন্ত্রপাতি বা অফিস সরঞ্জাম। তাহলে এখন এই যদি মেশিন ক্রয় করে, তাহলে মেশিন হিসাব ডেবিট, নগদান হিসাব বা ব্যাংক হিসাব ক্রেডিট। তাহলে মেশিন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। অথবা যন্ত্রপাতি ক্রয় করলে যন্ত্রপাতি হিসাব ডেবিট, নগদান ক্রেডিট। এখন আমাদের এখানে আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, অনেক সময় খতিয়ানের মধ্যে বলা যায় যন্ত্রপাতি হিসাব প্রস্তুত করো, খতিয়ানের মধ্যে যন্ত্রপাতি হিসাব প্রস্তুত করতে বলে, তখন আমার এখানে সম্পদের নামের মধ্যে যন্ত্রপাতি হিসাবকে ডেবিট করতে হবে। খতিয়ানে যদি মেশিন হিসাব প্রস্তুত করতে বলে, তাহলে আমার এখানে মেশিন হিসাব ডেবিট করতে হবে। তাহলে এটা খেয়াল রাখতে হবে মূলত খতিয়ানে কোন দিকটা চাইছে। আচ্ছা, আরেকটা প্রশ্ন থাকতে পারে আপনাদের, নগদান বা ব্যাংক হিসাব কেন দুইটাই লিখছি? কারণ হচ্ছে কেউ চেকে এক এক ক্রয় করে, কেউ নগদে ক্রয় করে। তবে আধুনিক পদ্ধতিতে প্রতিটা লেনদেনের ক্ষেত্রে প্রতিষ্ঠান অবশ্যই 50,000 টাকার উপরে লেনদেন করতে হলে তাদেরকে অবশ্যই ব্যাংকেও লেনদেন করতে হয়, কিন্তু ব্যাংক হিসাবটা লেখাটা বর্তমানের জন্য সবচেয়ে উত্তম। তাহলে প্রথমটা হচ্ছে কোনো সম্পদ ক্রয় করলে, এই সম্পদটা যখন ক্রয় করবে, ধরুন 2 বছরের অঙ্ক দিছে, সম্পদটা প্রথম বছর একটা সম্পদ কিনছে, পরের বছর আরেকটা সম্পদ কিনছে, তাহলে সেই ক্ষেত্রে আমাকে প্রথম বছরে যে সম্পদ কিনছে এটা প্রথম বছরে জাবেদা দিতে হবে তারিখ অনুযায়ী, আর সেকেন্ড বছর যে সম্পদ কিনছে সেকেন্ড বছরের তারিখ অনুযায়ী জাবেদা দিতে হবে। অবশ্যই মনে রাখতে হবে ক্রয়ের সময় তারিখটা হবে যেই তারিখে ক্রয় করবে, স্পেসিফিক ওই তারিখটা উল্লেখ করতে হবে। সেকেন্ড আসি অবচয় ধার্য করা হলে, তাহলে আমি পাশে দিয়ে আবার লিখছি প্রতি বছর হবে। তাহলে প্রতি বছর হবে বলতে কি বুঝি আমরা? নরমালি হচ্ছে অঙ্কগুলো হয়তো 2 বছর বা 3 বছরের জন্য চায়, যখন একাধিক বছর চাইবে তখন এই অবচয়ের জাবেদাটা প্রতি বছর সেমই হবে। তাহলে অবচয় ধার্য করলে মূলত আমরা দুইটা জাবেদা দিই, অবচয় ধার্য করলে মূলত দুইটা জাবেদা দিই, অবচয় হিসাব ডেবিট, পুঞ্জীভূত অবচয় বা অবচয় সঞ্চিতি হিসাব ক্রেডিট। অবচয় হিসাব ডেবিট, পুঞ্জীভূত অবচয় বা অবচয় সঞ্চিতি হিসাব ক্রেডিট। এখন এখানে দুইটা কেন লিখছি, অবচয় পুঞ্জীভূত অবচয় লিখবো না অবচয় সঞ্চিতি লিখবো? তো অবশ্যই আমাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে পুঞ্জীভূত অবচয়টা কখন লিখবো আর অবচয় সঞ্চিতিটা কখন লিখবো। তাহলে পুঞ্জীভূত অবচয়টা আমরা নর্মালি লিখবো যখন এই খতিয়ানে পুঞ্জীভূত অবচয়ের খতিয়ান করতে বলবে, আর যখন খতিয়ানে অবচয় সঞ্চিতি করতে বলবে তখন আমি জাবেদার ক্ষেত্রে অবশ্যই অবচয় সঞ্চিতি লিখতে হবে। এটা অবশ্যই খেয়াল রাখতে হবে খতিয়ানে কি চাইছে। খতিয়ানে যদি আবার পুঞ্জীভূত অবচয় চায় তাহলে আমার এখানে পুঞ্জীভূত অবচয় লিখতে হবে, যদি অবচয় সঞ্চিতি চাই তাহলে অবচয় সঞ্চিতি লিখতে হবে। সেকেন্ড জাবেদা হচ্ছে আমরা নর্মালি হচ্ছে খরচগুলাকে বছর শেষে আমরা হিসাবকাল শেষে আমরা যা টেনে বন্ধ করে দিই, অর্থাৎ এই বছরের ব্যালেন্সটা পরবর্তী বছরে যায় না, এই জন্য আমরা এটাকে আয় বিবরণীতে পাঠাই। এখানে কে চাইলে বিশদ আয় বিবরণী লিখতে পারবেন অথবা অবচয় হিসাবও লিখতে পারবেন, বিশদ আয় বিবরণী অথবা আয় বিবরণী। তো আমরা বেশিরভাগ ক্ষেত্রে আয় বিবরণীতে ইউজ করছি। আহ, তাহলে হচ্ছে বিশদ আয় বিবরণী ডেবিট, অবচয় হিসাব ক্রেডিট। তাহলে এটা গেল। অবচয় ধার্য করা হলে প্রতি বছর দুইটা জাবেদা হবে। আবার বলতেছি প্রথম থেকে জাবেদাটা, যদি সম্পদ ক্রয় করে তাহলে, যদি সম্পদ ক্রয় করে তাহলে ক্রয়ের জন্য একটা জাবেদা হবে। আর যদি অবচয় ধার্য করে, অবচয় ধার্য করে মানে প্রতি বছর অবচয় ধার্য করতেই হবে, তাহলে অবচয় হিসাব ডেবিট, পুঞ্জীভূত অবচয় হিসাব
ক্রেডিট, আয় বিবরণী ডেবিট, অবচয় হিসাব ক্রেডিট। 3 নাম্বার জাবেদা হচ্ছে যদি কোনো সম্পদ বিক্রয় করা হয়, যদি কোনো সম্পদ বিক্রয় করা হয় তাহলে এটার ক্ষেত্রে আমরা অঙ্কে দেখলে হয়তো আরো ভালো করে বুঝবো। তারপর একটু পরে বলে রাখি, নগদান অথবা ব্যাংক ডেবিট, এখানেও সেম কারণে আমি নগদানও লিখতে পারবো, ব্যাংকও লিখতে পারবো, কোনো সমস্যা নেই। আর পুঞ্জীভূত অবচয় বা অবচয় সঞ্চিতি আগের মতো খতিয়ানে যেটা থাকবে সেটা লিখবো। আর দুইটা যে কোনো একটা লিখলে অঙ্ক রাইট হবে, অঙ্ক কাটবে না, সমস্যা নেই। তারপরে হচ্ছে সম্পদ বিক্রয় করলে নরমালি একটা লাভ ক্ষতির একটা হিসাব আছে। যদি কোনো সম্পদ বিক্রয় করে, তারা অনেক সময় দেখা যায় যে ওই সম্পদটার পুস্তক মূল্য থেকে বিক্রয় মূল্যটা বেশি হইতে পারে, কম হইতে পারে, এবং লাভ হইতে পারে, ক্ষতি হইতে পারে। যদি ক্ষতি হয় তাহলে ক্ষতিটাকে আমরা ডেবিট করব, যদি ক্ষতি হয় ক্ষতিটা হবে ডেবিট, আর যদি সম্পত্তি বিক্রয়জনিত লাভ হয় তাহলে লাভটা ক্রেডিট। আবার একই অঙ্কে লাভ ক্ষতি দুইটাই থাকবে না, যে কোনো একটাই হবে। সম্পত্তির নামটা ক্রেডিট হবে। সম্পত্তির নাম বলতে ওই যে আগের মতো আমরা যেটা বুঝাইছি, যে সম্পত্তি আমরা যে সম্পত্তিটা আমরা মূলত বিক্রয় করতেছি ওই সম্পত্তির নামটাকে আমরা ক্রেডিট করব। তারপরে হচ্ছে এই সমস্যা 1, আমরা একটা অঙ্ক নিয়ে আলোচনা করি, তাহলে হয়তো প্রবলেম গুলো সমস্যা আপনাদের যেমন অঙ্কটা আমি একটু বলতেছি। এসিআই কোম্পানি লিমিটেড 2020 সালে 1 জানুয়ারিতে 8,20,000 টাকা দিয়ে একটা মেশিন ক্রয় করে। তাহলে এখানে এরা মেশিন বলছে, মেশিনের জাহাজ ভাড়া, অর্থাৎ এটা যেহেতু ইম্পোর্ট করে বাইরে থেকে আনা হয়েছে তাহলে এটার উপর জাহাজ ভাড়া লাগছে, তারপরে হচ্ছে আমদানি শুল্ক লাগছে, সংস্থাপন ব্যয় লাগছে। মেশিনের আয়ুষ্কাল 10 বছর, আনুমানিক আয়ুষ্কাল শেষের ভগ্নাবশেষ মূল্য 80,000 টাকা। বলছিলাম যে আয়ুষ্কাল অঙ্কে দেওয়া থাকবে, ভগ্নাবশেষ মূল্য অঙ্কের মধ্যে দেওয়া থাকবে। আর বলতেছে প্রতিষ্ঠান 31 ডিসেম্বর তারিখে হিসাব বন্ধ করে, তার মানে তাদের হিসাবকাল হচ্ছে জানুয়ারি থেকে ডিসেম্বর, তাদের হিসাবকাল হচ্ছে জানুয়ারি থেকে ডিসেম্বর। স্থির কিস্তি পদ্ধতি, মানে অবশ্যই পদ্ধতি উল্লেখ করবে আপনাকে কোন পদ্ধতিতে অবচয় ধার্য করতে হবে। সেকেন্ড আসি, বার্ষিক অবচয় নির্ণয়। তাহলে প্রথমে আমাকে যে রিকোয়ারমেন্ট দিছে সেটা হচ্ছে বার্ষিক অবচয়টা নির্ণয় করতে হবে। বার্ষিক অবচয় বলতে আমরা কি বুঝি? 1 বছরের অবচয়টা। বার্ষিক অবচয় বলতে আমরা এটাই বুঝি 1 বছরের অবচয়টা কত হবে। তাহলে 1 বছরের অবচয়টা আমরা যেভাবে বের করব, আমরা একটু আগে সূত্র দেখছিলাম, বার্ষিক অবচয় সমান হচ্ছে মোট ক্রয় মূল্য মাইনাস ভগ্নাবশেষ মূল্য ভাগ আয়ুষ্কাল। মোট ক্রয় মূল্য মাইনাস ভগ্নাবশেষ মূল্য ভাগ আয়ুষ্কাল। তাহলে মোট ক্রয় মূল্য বলতে আমরা বলছিলাম যে মেশিন ক্রয় করার সাথে এটার সাথে যত খরচ থাকবে সবগুলা যোগ করে, মেশিন ক্রয় করা হলে এটার সাথে যাবতীয় খরচ যোগ করে, এটার সাথে যাবতীয় খরচ যোগ করে মোট ক্রয় মূল্য নির্ণয় করা। তাহলে এই ক্ষেত্রে আমরা একটু দেখি, 8,20,000 টাকা দিয়ে সেই মেশিনটা ক্রয় করছে, জাহাজ ভাড়া হচ্ছে 60,000 টাকা, জাহাজ ভাড়া হচ্ছে 60,000 টাকা, আর আমদানি শুল্ক 80,000 টাকা। তাহলে এবং সংস্থাপন ব্যয় হচ্ছে 1,20,000 টাকা। তাহলে এই আমরা যেটা বুঝলাম সেটা হচ্ছে 8,20,000 সাথে মেশিনের জাহাজ ভাড়া 60,000, আমদানি শুল্ক 80,000, সংস্থাপন ব্যয় 1,20,000 যোগ করে মোট ক্রয় মূল্য আসবে আপনার 10,80,000। আয়ুষ্কাল বলে দিছে 10 বছর, নিচে 10 দিয়ে ভাগ হয়েছে। আয়ুষ্কাল শেষে এটা ভগ্নাবশেষ মূল্য বলছে 80,000, এই জন্য যেহেতু ভগ্নাবশেষ মূল্য বিয়োগ, আমরা ভগ্নাবশেষ মূল্যটা বিয়োগ করছি। বিয়োগ করার পর আমার যেটা দাঁড়াইছে সেটা হচ্ছে আমার এই বার্ষিক অবচয় হচ্ছে 1,00,000 টাকা। এখন এখানে কিন্তু অঙ্কটা অনেক, যেহেতু প্রবলেম 1 যেহেতু অনেক ইজি করে দেওয়া হয়েছে। ফার্স্ট ওয়ান হচ্ছে এখানে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে যদি এখানে মেশিনটা জুলাইতে ক্রয় করতো তাহলে এখানে 2020 সালের অবস্থাটা, বার্ষিক অবস্থা ঠিক আছে 1,00,000 টাকা, কিন্তু তাহলে 2020 সালের অবস্থাটা কিন্তু হইতো এখানে 50,000 টাকা 6 মাসের। যদি আমার মেশিনটা আসলে কখন কিনে সেটা দেখতে হবে, মেশিনটা কেনার উপর আমার মূলত নির্ভর করতেছে এই আমরা
কত দিনের অবচয় ধরবো, এটা প্রথম বছর, পরের বছর থেকে আর কোনো সমস্যা নেই, পরের বছর থেকে বার্ষিক অবচয়টা সমান হবে। আচ্ছা, এটা গেল। সেকেন্ড আসি, আমাদেরকে এখানে বলছে প্রথম 3 বছরের জাবেদা, তাহলে 3 বছরের জাবেদা আমি আসলে মূলত কি 3 বছরের জাবেদা দিব? 3 বছরের জাবেদাটা হচ্ছে মূলত আমরা যেটা দিব সেটা হচ্ছে, একটা হচ্ছে বলছিলাম মেশিন ক্রয় করবে 2টা অবচয়ের, একটা মেশিন ক্রয় করবে 2টা অবচয়ের, তাহলে মেশিন ক্রয় করছে, মেশিন ক্রয়টা আসছে। তাহলে এখানে আমার কথা হচ্ছে আমি মেশিন না লিখে যন্ত্রপাতি কেন লিখছি, কারণ দেখেন গতে বলা আছে, ঘতে বলছে মেশিন হিসাব তৈরি করতে, যেহেতু মেশিন হিসাব তৈরি করতে বলছে, সেহেতু আমরা জাবেদা লেখার সময় অবশ্যই মেশিন হিসাব লেখাটা উত্তম হবে, ভালো হবে, এবং কোনো ভুল ধরবে না কেউ মনোটিসা। মেশিন হিসাব ডেবিট, নগদান অথবা ব্যাংক হিসাব ক্রেডিট, আমি দুইটাই রাখছি, আপনাদের যেটা খুশি সেটা লিখতে পারবেন, সমস্যা নেই। নগদানও লেখা যাবে, ব্যাংকও লেখা যাবে, তাহলে মেশিন হিসাব ডেবিট, নগদান বা ব্যাংক হিসাব ক্রেডিট। সেকেন্ড আসি, জানুয়ারির 1 তারিখ। এখন জানুয়ারি 1 তারিখ, কারণ মেশিনটা হচ্ছে জানুয়ারির 1 তারিখে ক্রয় করা হয়েছে, এই জন্য আমরা জানুয়ারি মেশিন হিসাবটাকে ডেবিট করছি। তারপর হচ্ছে অবসর ডেবিট, পুঞ্জীভূত অবসর বা অবসর সঞ্চিতি ক্রেডিট। এখন আমি এই বার্ষিক অবসরটা নির্ণয় করছি 1 লাখ টাকা, বার্ষিক অবসরটা নির্ণয় করছি 1 লাখ টাকা, আর পুঞ্জীভূত অবসর ক্রেডিট করছি 1 লাখ টাকা। তাহলে আমরা বলছিলাম প্রতি বছর অবসর জাবেদা দুইটা, তাহলে প্রথমটা হচ্ছে অবসর ডেবিট, পুঞ্জীভূত অবসর ক্রেডিট 1 লাখ টাকা, এবং সেকেন্ড জাবেদার টাকাটাও কিন্তু সেম হবে, যেহেতু 2020 সালে অবসরের টাকা যেটা, আয় বিশদ আয় বিবরণী ডেবিট, অবসর ক্রেডিটের টাকাটাও কিন্তু সেমই হবে, কখনোই চেঞ্জ হবে না, কারণ ওই জাবেদায় যেটা টাকা হবে, মানে এখানে আগের জাবেদায় যেটা হবে এখানেও সেম জিনিসই হবে। তারপরে আসি, তাহলে এটা 3 বছরের অবচয় জাবেদা দিতে বলছে, তাহলে আমার দ্বিতীয় বছর তো আর কোনো মেশিন ক্রয় করা হয়নি, যেহেতু দ্বিতীয় বছর কোনো মেশিন ক্রয় করা হয় নাই, তাহলে মেশিন ক্রয়ের জন্য 2021 সালে কোনো জাবেদা হবে না। 2021 সালে মূলত অবচয়ের দুইটা জাবেদা হবে, তাহলে 2021 সালে আমরা যখন করতে যাব, তখন 1 নাম্বার জাবেদা যেটা হবে সেটা হচ্ছে আমার এই অবচয় ডেবিট, পুঞ্জীভূত অবচয় ক্রেডিট, তাহলে টাকাটা কোনটা হবে, যেহেতু বার্ষিক অবচয় 1 লাখ টাকা, তাহলে প্রতি বছরের অবচয়ের টাকাটা 1 লাখ টাকা হবে। সেকেন্ড হচ্ছে এই 31 ডিসেম্বর তারিখ, তাহলে 31 ডিসেম্বর তারিখে আরো একটা জাবেদা হবে, বিশদ আয় বিবরণী ডেবিট, অবচয় ক্রেডিট, তাও টাকাটা সেম। তাহলে এটা গেল 2021 সাল, 20, 21, 22 3 সাল দিতে বলছে, তাহলে 22 সালে গিয়ে আমি অবচয় দিছি কি, অবচয় জাবেদা, অবচয় ডেবিট, পুঞ্জীভূত অবচয় ক্রেডিট, বিশদ আয় বিবরণী ডেবিট, অবচয় ক্রেডিট, তাহলে টাকাগুলো সমানই হয়েছে, কারণ যেহেতু এখানে বার্ষিক অবচয়টা প্রতি বছর সমান, স্থির কিস্তিতে প্রতি বছর বার্ষিক অবচয়টা সমান হয়, স্থির কিস্তিতে প্রতি বছর বার্ষিক অবচয়টা সমান হয়, এই জন্য আমরা সমান ব্যবহার সমান বসাইছি। আচ্ছা, সেকেন্ড আসি, আমাদের এখানে আমি তিনটা খতিয়ান, আসলে তিনটা একসাথে থাকে না, এখানে একটা বা দুইটা থাকে, তিনটা খতিয়ানের জন্য, দুইটা খতিয়ানের জন্য 4 নাম্বার, 3 বছরের মেশিন হিসাব, 3 বছরের মেশিন হিসাব, অবসর হিসাব এবং অবসর সঞ্চিতি। তাহলে অবসর সঞ্চিতিটাই মূলত হচ্ছে পুঞ্জীভূত অবসর, অবসর সঞ্চিতিটাই হচ্ছে মূলত পুঞ্জীভূত অবসর। তাহলে এখন আমরা খতিয়ানগুলা চলমান জারে করলে আসলে সুবিধা হয়, এই জন্য আমি চলমান জারে করাই দেখাইছি। দেখেন মেশিন হিসাব, তাহলে মেশিন প্রথম বছর 2020 সালে আমি মেশিনটা কিনছি, এই জন্য নগদান হিসাব অর্থাৎ বিপরীত নামে বসাইছি, এখানে কিন্তু ব্যাংকও বসানো যাইতো, আমি ব্যাংক বসাই নাই। আমি নগদান হিসাব নামে, যেহেতু মেশিন হিসাব ডেবিট, ডেবিট পাশে 80 পড়ছে, টাকাটা এখানে ব্যালেন্সের করে ডেবিটে গেছে। যদি এর পরে 10 বছর আপনাকে অঙ্কটা করতে বলে, এই ব্যালেন্স বিডি নামে 10 বছর দেখাবো, কেন, কারণ হচ্ছে কোনো পরবর্তী বছর কোনো সম্পদ ক্রয় করা হয় নাই, যেহেতু ক্রয় করা হয় নাই সেহেতু আমি এখানে ক্রয় না করলে আমার টাকাটা দিতে হবে না, শুধু আমি এখানে ব্যালেন্স বিডি নামে টাকাটা বসাই দেখাবো। তাহলে 3 বছর হয়ে গেছে, 20, 21, 22, 3 বছরের 2 বছরের ব্যালেন্স নামে দেখাই দিছে। তারপরে আসি অবচয় হিসাব, তারপরে হচ্ছে অবচয় হিসাব, তাহলে অবচয় হিসাবে আমরা জানি প্রতি বছর আমরা অবচয়ের একবার ডেবিট করছি, অবচয়টাকে একবার ক্রেডিট করছি, প্রতি বছর অবচয়টাকে একবার ডেবিট করছি, অবচয়টাকে একবার ক্রেডিট করছি।
তাহলে অবচয়ের বিপরীত ছিল অবচয়, সঞ্চিতি বা পুঞ্জীভূত অবচয়। তাহলে বিপরীত নামটা লিখলাম, টাকাটা ডেবিট পাশে। বিপরীত নামটা লিখলাম, টাকাটা হচ্ছে ডেবিট পাশে বসাইছি। যেহেতু টাকাটা ডেবিট পাশে বসাইছি, ডেবিট পাশে বসাইছি টাকাটা। আচ্ছা, তারপরে হচ্ছে দেখেন, তাহলে ব্যালেন্সের ঘরে এটা ডেবিট পাশে বসছে। আবার বিশদ আয় বিবরণী ডেবিট, অবচয় হিসাব। বিশদ আয় বিবরণী ডেবিট, অবচয়টা ক্রেডিট। বিশদ আয় বিবরণী ডেবিট, অবচয় হিসাবটা ক্রেডিট করছি, এই জন্য আমরা বিশদ আয় বিবরণীতে নামে বসাইছি, টাকাটা অবশ্যই ক্রেডিটে বসছে। তাহলে ব্যালেন্সের ঘরে যে ব্যালেন্সটা আছে, ব্যালেন্সের ঘরে যেটা আছে সেটা হচ্ছে ডেবিট ব্যালেন্স। ব্যালেন্সের ঘরে যেটা আছে সেটা হচ্ছে ডেবিট ব্যালেন্স। আর এখানে যেহেতু নতুন এন্ট্রি আসছে ক্রেডিট, ডেবিট থেকে ক্রেডিট 1000 টাকা গেলে শূন্য। শূন্য বসাইতে পারেন, আমি একটা ছোট্ট হাইফেন দিয়ে বসাইছি, আর যেটা আসলে ভালো লাগে সেটাই বসাই। তো শূন্য বসানো যায়, হাইফেনও বসানো যায়। পরের বছরটাও সেম ভাবে, যেহেতু টাকা অবচয়ের পরিমাণটা সেম। আরো এক বছর, 3 বছর চাইছি, কিন্তু আমি এখানে 2 বছর দেখাইছি। সেম অ্যামাউন্ট, সেম টাকা, সেম সবকিছু, এই জন্য আরেক বছর দেখাই নাই। আচ্ছা, তারপরে আসেন অবচয় সঞ্চিতি বা পুঞ্জীভূত অবচয়। এটা নিয়ে আমরা আসলে অনেকে ডাউট ফিল করি। তাহলে প্রথম বছর যেহেতু আমার অবচয়, প্রথম বছর পুঞ্জীভূত অবচয়ের ক্ষেত্রে হচ্ছে অবচয় ডেবিট, পুঞ্জীভূত অবচয় ক্রেডিট। তাহলে আমি অবচয় নামে বসাইছি, টাকাটা অবশ্যই ক্রেডিট ঘরে বসছে। তাহলে ক্রেডিট ঘর থেকে এটা ব্যালেন্সের ঘরেও ক্রেডিটে চলে গেছে। তাহলে এটা যেহেতু আসলে অবচয় সঞ্চিতি, কিন্তু আমরা যেটা জানি সেটা হচ্ছে অবচয় সঞ্চিতি আয় ব্যয় না, এটা মূলত হচ্ছে একটা বিপরীত সম্পদ হিসাব। বিপরীত সম্পদ বলতে দায় বোঝানো হয়, যেহেতু দায় সেহেতু এটা জিরো হবে না। আয় এবং ব্যয়গুলা বছর শেষে জিরো হয়, কিন্তু দায় এবং সম্পদ কখনোই বছর শেষে জিরো হয় না। তারপরে হচ্ছে এই, যেহেতু এটা জিরো হয় নাই, যেহেতু আগের বছর একটা ব্যালেন্স আছে, ফার্স্টে হচ্ছে ব্যালেন্স বিডি নামে আমি 1 লাখ টাকা আগের বছরেরটা নামাইছি। তাহলে এই বছর আরো একটা অবচয় আসছে, অর্থাৎ প্রতি বছর যেহেতু অবচয় 1 লাখ টাকা, তাহলে 2000 কি বলে প্রথমটা হচ্ছে 2000 কোন সাল, 2020 সাল। যেহেতু প্রথমটা 2020 সাল, তাহলে এরপরেরটা 21 সাল, এরপরেরটা 22 সাল। 3 বছরের আমরা মূলত অবচয় দেখাইছি। তাহলে আমরা এখানে যেহেতু সালটা মিসিং গেছে, সালটা একটু দেখাই। 2020, 2020 সাল 31 ডিসেম্বর। এখন এখানে আমরা দেখাইতে পারি 2021 সাল জানুয়ারির 1 তারিখ। যে ব্যালেন্সটা অবশ্যই কিন্তু জানুয়ারির 1 তারিখে বসাইতে হবে। তাহলে 2021 সালে জানুয়ারির 1 তারিখে ব্যালেন্স বিডি নামে আগের ব্যালেন্সটা নামছে 1 লাখ টাকা। 1 লাখ টাকা নামছে। তাহলে 1 লাখ টাকা নামানোর পরে এবছর নতুন আর একটা অবচয় আসছে 2021 সালে। তাহলে 2021 সালের অবচয়টা 1 লাখ টাকা। আহ, যেহেতু পুঞ্জীভূত অবচয় ক্রেডিট, ক্রেডিট পাশে বসছে। ব্যালেন্সের ঘরেও ক্রেডিট, এখানেও ক্রেডিট, ক্রেডিট ক্রেডিট যোগ হয়ে ক্রেডিট পাশে 2 লাখ টাকা। আবার সেম ভাবে 2022 সালে আসি। 2022 সাল, 2022 সালে দেখা গেছে কি, আমার এই যেহেতু আগের বছর একটা ব্যালেন্স রয়ে গেছে 2 লাখ টাকা, ওই ব্যালেন্সটা আমরা মূলত নামাইছি ব্যালেন্স বিডি নামে 2 লাখ টাকা। ওই 2 লাখ টাকা ব্যালেন্স বিডি নামানোর পরে আবার একটা অবচয় নামে লিখছি। যেহেতু প্রতি বছর অবচয়টা সমান, সেহেতু আরো একটা অবচয় নামে লিখছি। অবচয় নামে লিখছি 1 লাখ টাকা। তাহলে 2 লাখ টাকা আর 1 লাখ টাকা, টোটাল 3 লাখ টাকা। তাহলে এখানে হচ্ছে আমাদের আজকের মতো এখানেই ক্লাসটা শেষ। তাহলে আমরা মূলত হচ্ছে আজকে যেটা সরলরৈখিক পদ্ধতিটা নিয়ে আলোচনা করছি। আরো একটা পদ্ধতি আছে, আমি সেকেন্ড ক্লাসে আপনাদেরকে 2 নাম্বার ক্লাসে এই পুঞ্জীভূত অবচয়, এই অবচয় 2 নাম্বার পদ্ধতি ক্রমহ্রাসমান চার পদ্ধতিটা নিয়ে আলোচনা করব, এবং সাথে প্র্যাকটিক্যাল সমস্যাও দেখাবো। আর এটার উপর মূলত আরো একটা ক্লাস দিব, সেটা হচ্ছে 3 নাম্বার ক্লাস, হচ্ছে আমি কিছু আরো প্রবলেম নিয়ে বা আপনাদের সমস্যা নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে আমি কয়েকটা ম্যাথ তৈরি করে সেটার উপর সলিউশন সহ একসাথে দিব। তাহলে আশা করি আপনারা কথাগুলোর সাথে ম্যাথ গুলা মিলাই নিতে পারবেন। আর এরপরেও যদি কারো কোনো কোশ্চেন থাকে, অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানাবেন। আমি চেষ্টা করব আমার সলিউশনটা দেওয়ার জন্য। আর
আশা করি সবাই ভিডিওটাতে উপকৃত হবেন। যেহেতু আসলে বাসায় সবাই লকডাউনে বসে আছেন, আশা করি ভিডিওটা দেখে অবশ্যই কিছু শিখবেন। আর যদি আসলে শিখার চেষ্টা থাকে সেটা শিখবেন, আর শিখার চেষ্টা না থাকলে হয়তো ভিডিওটা জাস্ট ভাইয়া বলছে এই জন্যই দেখবেন, এইরকম আর কি। এরপরেও যদি কারো কোনো প্রবলেম থাকে সেই ক্ষেত্রে আমি প্রবলেম গুলা নিয়ে আলোচনা করব। তাহলে আমি প্রথম থেকে আবার একটু বলি সেটা, এই যারা ধরতে পারেন নাই তাহলে অবসর ধার্যের আমি পদ্ধতিগুলো একটু বলি। তাহলে অবসর হচ্ছে মূলত আমরা যেটা বুঝি সেটা হচ্ছে সম্পত্তির মূল্য হ্রাসজনিত ক্ষতি। আর প্রতিষ্ঠান প্রতি বছর এইটার উপর অবচয় ধার্য করে। কেন? অবচয় ধার্য না করলে প্রতিষ্ঠানের সঠিক আর্থিক অবস্থা পরিমাপ করা যায় না, বা সঠিক লাভ ক্ষতি হিসাবভুক্ত করা যায় না। এই জন্য প্রতিষ্ঠান প্রতি বছর এটার অবচয় ধার্য করে। অবচয় ধার্য করার বিভিন্ন ধরনের পদ্ধতি আছে। তাহলে আমরা এখানে আজকের ক্লাসে যে পদ্ধতিটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে ক্রমহ্রাসমান জ্যার পদ্ধতি, সরি, সরল রৈখিক বা স্থির কিস্তি। সরল রৈখিক বা স্থির কিস্তিতে হচ্ছে বার্ষিক অবচয় নির্ণয় করার নিয়ম হচ্ছে মোট ক্রয় মূল্য থেকে ভগ্নাবশেষ মূল্যটা বাদ দিয়ে আয়ুষ্কাল দিয়ে ভাগ। অথবাটা আসলে এই আপনাদের অঙ্কে আসলে লাগে না, তারপরেও শিখে রাখেন কখনো যদি দরকার হয় আর কি। আর এখানে অবচয় ধার্য করার পদ্ধতি অনেকগুলো আছে। তাহলে আমরা প্রথমটা সরল রৈখিক পদ্ধতি বার্ষিক অবচয়টা নির্ণয় করার পদ্ধতি শিখলাম। সেকেন্ড হচ্ছে কোন সম্পদ যদি ক্রয় করে, এখন কোন সম্পদ যদি ক্রয় করে, জাবেদাগুলোর ক্ষেত্রে 1 নম্বর জাবেদা, কোন সম্পদ যে কোনো প্রতিষ্ঠান প্রথমে সম্পদ ক্রয় করবে তারপর অবচয় ধার্য করবে। তাহলে সম্পদ ক্রয় ছাড়া আবার অবচয় ধার্য করা সম্ভব না। সেহেতু অবশ্যই সম্পদগুলা ক্রয় করবে। সম্পদ ক্রয় করলে সম্পত্তির নাম ডেবিট হবে। সম্পত্তির নাম বলবে আমরা যে এই সম্পত্তি কিনবে সেটার নামটাকে ডেবিট করব। এখন জাবেদার মধ্যে আমি যদি লিখি দিই সম্পত্তির নাম হিসাব ডেবিট, তাহলে সম্পত্তির নাম হিসাব তো, সম্পত্তি হিসাব নামে কোনো হিসাব নাই। মূলত সম্পত্তির স্পেসিফিক একটা নাম আছে, অবশ্যই সেটা মেশিন বা যন্ত্রপাতি বা অফিস সরঞ্জাম, আর নগদান বা ব্যাংকারি। আর অবসর ধার্য করলে বলছিলাম দুইটা জাবেদা, অবসর ডেবিট, পুঞ্জীভূত অবসর ক্রেডিট। আর সেকেন্ড জাবেদা হচ্ছে বিশদ আয় বিবরণী ডেবিট, অবসর ক্রেডিট। তারপরে আসেন 3 নাম্বার, 3 নাম্বার জাবেদাটা বলছিলাম আপা বলবো না, সেটা হচ্ছে যখন অঙ্ক দিব এই ধরনের বিক্রয় সংক্রান্ত সমস্যা দিব তখন আমরা আলোচনা করব। আর সমস্যাটা আপনারা দেখলে আশা করি বুঝে যাবেন। এরপরে যদি কারো কোনো কোশ্চেন থাকে সেই ক্ষেত্রে অবশ্যই জানাবেন, আমি অবশ্যই চেষ্টা করব আপনাদেরকে বেটার কিছু সার্ভিস দেওয়ার জন্য। আর এরপরও কারো যদি অন্য কোনো ম্যাথে বা প্রবলেম হয় অবশ্যই কমেন্টে দিবেন, আমি অবশ্যই চেষ্টা করব এটা সলিউশনটা আপনাদেরকে প্রোভাইড করার জন্য। ধন্যবাদ যারা ভিডিওটি দেখছেন বা চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন। আশা করি আপনাদের ক্লাসটা ভালো লাগবে। এরপরও যদি ভালো না লাগে তাহলে সেক্ষেত্রে জানাবেন, আমি চেষ্টা করবো আরো ভালো কিছু আপনাদেরকে সরবরাহ করার জন্য। ধন্যবাদ সবাইকে।